আমরা বইয়ের লেসন 24 নিয়ে কথা বলছি, কারণ হ্যাভ, হ্যাজ, হ্যাড এর মানে কি? এর মানে তো আছে বা ছিল এমন মানে। এখানে যেমন দেওয়া আছে, আপনারা চোখ রাখবেন লেসন 24-এ, আমার বই নাই, এই বইটি আপনার কাছে নাই, আপনি বলতেছেন যে আমার বই নাই, কি হবে? আই হ্যাভ নো বুক, আই হ্যাভ নো বুক। আবার তার কলম নাই, যেমন আমার একটা কলম আছে, আপনি বলতেছেন তার কলম নাই, তাহলে হি হ্যাজ নো পেন। এখানে আই বলাতে আপনি কিন্তু হ্যাভ বলেছেন, হি বলাতে কিন্তু আপনি হ্যাজ বলেছেন। খেয়াল রাখবেন, আই হচ্ছে কি? ফার্স্ট পারসন সিঙ্গুলার। তো এখন কথা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো হ্যাভ কোথায় বসবে আর হ্যাজ কোথায় বসবে, এটা নিয়ে অনেকের কনফিউশন হয়। আপনারা মনে রাখবেন যে সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু তারপরে হ্যাজ বসে। থার্ড পারসন সিঙ্গুলার যেরকম হি, শি, কোনো নাম হলে হি হ্যাজ, শি হ্যাজ, রহিম হ্যাজ, করিম হ্যাজ, এরকম কোনো নাম হলে তারপরে আমরা হ্যাজ বসাবো। আর বাকি সব পার্সনের পরে আমাদেরকে কি বসাতে হবে? হ্যাভ বসাতে হবে। ওকে, সো তাহলে তার কলম নাই, হি হ্যাজ নো পেইন। এরপর হচ্ছে তোমার মোবাইল নাই, তোমার মোবাইল নাই, ইউ হ্যাভ নো মোবাইল সেট। ওকে, এরপরে আছে আমার আছে হলে কি হবে বলেন তো? আমার আছে, আই হ্যাভ বলবেন। আচ্ছা, আমাদের আছে যদি বলি তাহলে কিন্তু উই হ্যাভ হবে। যদি বলি তোমার আছে তাহলে ইউ হ্যাভ। আপনার আছে, তুমি আর আপনি তো একই কথা, ইউ হ্যাভ বলা যাবে। তার আছে, তার মানে কি? এখানে তার আছে বলতে কিন্তু এটা সাবজেক্ট ফর্ম হবে যে হি, হির পরে কিন্তু আমাদের হ্যাজ দিতে হবে, হি হ্যাজ। ওকে, এর আছে, এর থাকুক বা না থাকুক, ইট মনে করেন বস্তুগত বিষয়, ইট হ্যাজ বলতে হবে। আচ্ছা, তাদের আছে দে হ্যাভ, করিমের আছে করিম হ্যাজ, রহিম এবং করিম আছে রহিম হ্যান, করিম হ্যাভ, পাখিগুলির আছে দ্য বার্ডস অফ, বাংলাদেশে আছে বাংলাদেশ হ্যাজ, বালকদের আছে, বালক কিন্তু একজন নয় একাধিক, বালকদের আছে দ্য বয়েজ হ্যাভ, বাংলাদেশ ক্রিকেট দলে আছে বাংলাদেশ ক্রিকেট টিম হ্যাভ। হ্যাঁ, কালেকটিভ নাউন, সো এটা আমরা জানি যে এখানে দেওয়া যাবে এটা। আচ্ছা, তাহলে এবার যদি বলি আমার একটি বাড়ি আছে, তো আপনারা বলুন তো আমার একটি বাড়ি আছে, আমার একটি বাড়ি আছে, কি বলবেন আপনি? তাহলে আই হ্যাভ বলবেন, আই হ্যাভ এ হাউস, একটি বাড়ি, তাহলে আই হ্যাভ এ হাউস বলতে হবে আপনাকে, রাইট? ওকে, আমার একটি বাড়ি আছে। এবার যদি আপনি বলতে চান আমার একটি কলম আছে, এই যে কলমটা, তাহলে কি বলবেন এখানে? আই হ্যাভ এ পেন বলবেন, আই হ্যাভ এ পেন। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের একটি তোতা পাখি আছে। আচ্ছা, তোতা পাখি ইংরেজি জানেন তো? প্যারট। তাহলে আমরা বলবো উই হ্যাভ এ প্যারট। তাহলে এইভাবে কারোর কোনো কিছু আছে এরকম থাকলে হ্যাভ বা হ্যাজের পরে আমরা অবজেক্টিভ বসিয়ে দিলে কিন্তু বাক্য তৈরি হয়ে যাচ্ছে। তারপরে আমাদের একজন চাকর আছে, উই হ্যাভ আ সার্ভেন্ট। তারপরে তোমার একটি টেবিল ঘড়ি আছে, ইউ হ্যাভ আ টেবল ক্লক, ইউ হ্যাভ আ টেবল ক্লক। তোমার একটি বন্দুক আছে, ইউ হ্যাভ আ গান, গান মানে বন্দুক। ওকে, আচ্ছা, তার একটি আয়না আছে, হি হ্যাজ আ মিরর, মিরর মানে কি? আয়না। ওকে, আচ্ছা, আপনার অনেকগুলি বই আছে, ইউ হ্যাভ মেনি বুকস, এখানে বুকের সাথে এস যোগ করবো যেহেতু মেনি বলা হয়েছে প্লুরাল, ইউ হ্যাভ মেনি বুকস। এরপর আসছে তার একটি ছাতা আছে, তাহলে কি হবে? হি হ্যাজ অ্যান আমব্রেলা। আমব্রেলার প্রথম অক্ষর ইউ আছে, বাট ইউটা ভাওয়ালের মতো এখানে উচ্চারণ হয়েছে, অর্থাৎ ইউটা ইউ এর মতো উচ্চারণ না হয়ে আয়ের মতো উচ্চারণ হয়েছে। তাহলে কোনো শব্দের প্রথমে যদি ইউ থাকে, ইউটা যদি ইউ এর মতো উচ্চারণ না হয়, ভাওয়েল সাউন্ড আয়ের মতো উচ্চারণ হয়, তাহলে তার আগে আমরা অ্যান বলবো। যেরকম আপনি আমব্রেলার প্রথম অক্ষর কি লিখছেন? ইউ, কিন্তু ব্রেলা এইভাবে না বলে আপনি বলছেন আমব্রেলা, শুরুতে আ সাউন্ড, এই কারণে অ্যান দিয়েছেন। কিন্তু ইউটা যদি কোনো ওয়ার্ডের প্রথমে থেকে ইউ এর মতোই উচ্চারণ হয়, যেমন আপনি বললেন যে আমি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাহলে আই এম ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানে এ ইউনিভার্সিটি, অর্থাৎ ইউনিভার্সিটি কিন্তু আনিভার্সিটি এরকম উচ্চারণ হচ্ছে না, ইউনিভার্সিটির ইউটা কিন্তু ইউ উচ্চারণ হচ্ছে, ইউনিভার্সিটি, তাহলে এ ইউনিভার্সিটি, ওখানে এন বলা যাবে না, এটা খেয়াল রাখবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, নেক্সট কি দেওয়া আছে দেখা যাক, যাদের বই আছে তারা একটু ফলো করবেন, পাশাপাশি আমার কথাগুলো খেয়াল করে শুনবেন। হ্যাঁ, উচ্চারণগুলো ঠিক করতে হবে। তার একটি ছাতা আছে, হি হ্যাজ অ্যান আমব্রেলা, এটা হয়ে গেল। তার একটি গাড়ি আছে, হি হ্যাজ আ কার। ওকে, তার দুইটি পুতুল আছে, শি হ্যাজ, হি বা শি একটা দিলেই হবে, শি হ্যাজ টু ডলস, ডলস ডলে এস যোগ করতে হবে যেহেতু দুইটি পুতুল একের অধিক, তাদের অনেক টাকা আছে। দে হ্যাভ আ লট অফ মানি, দে হ্যাভ আ লট অফ মানি, লট অফ মানে প্রচুর, অনেক আমরা জানি। তার অনেক গহনা আছে, শি হ্যাজ মেনি অর্নামেন্টস, এই অর্নামেন্টস শব্দটির অর্থ হলো গহনা। ওকে, আমার একটি কম্পিউটার আছে, আই হ্যাভ আ কম্পিউটার, আই হ্যাভ আ কম্পিউটার। আচ্ছা, এরপর রহিমের অনেক বই আছে, রহিম হ্যাজ মেনি বুকস, অনেক বই, মেনি বুকস, বুকের সাথে যোগ করলাম আমরা। এরপরে আছে আমাদের একটি ফলের বাগান আছে। আচ্ছা, ফলের বাগান ইংরেজি কিন্তু অরচার্ড, আপনাকে খেয়াল রাখতে হবে শব্দটি হচ্ছে অরচার্ড। ওকে, অরচার্ড,
এই যে দেখুন অর্চার্ড, তাহলে অর্চার্ড মানে কি? অর্চার্ড, অর্চার্ড ফলের বাগান। আপনি যদি বলেন যে ফ্রুট গার্ডেন বললে হয় না, হ্যাঁ ফ্রুট গার্ডেন বললেও হবে, তো অর্চার্ড বললে ভালো হয়, এটা অ্যাপ্রোপ্রিয়েট একটা ওয়ার্ড। তাহলে অর্চার্ড মানে ফলের বাগান, আমাদের একটি ফলের বাগান আছে। উই হ্যাভ অ্যান অর্চার্ড, ভাওয়েল অ, অর্চার্ড, এই কারণে ও রয়েছে অ সাউন্ড, অর্থাৎ ভাওয়েল সাউন্ড হচ্ছে, এই কারণে কিন্তু আমরা এখানে কি করতেছি? অ্যান দিয়েছি। এর দুটি চোখ আছে, আর কয়েকটি বাক্য আছে, এর দুটি চোখ আছে, তাহলে ইট হ্যাজ টু আইস, কোন কিছু দুটো চোখ আছে আমরা সেটা বলছি, ইট হ্যাজ টু আইস। ওকে, এরপরে আমার কয়েকটি নতুন শাড়ি আছে। আপনি মনে করেন একজন মেয়ে বা মহিলা, ভদ্র মহিলা, আপনার বেশ কয়েকটা শাড়ি আছে, আপনি বলছেন যে আমার কয়েকটা শাড়ি আছে। আই হ্যাভ সাম নিউ শাড়িস, আই হ্যাভ সাম নিউ শাড়িস। এই শাড়ি ইংরেজি শাড়ি বলা যায়, বানান করে লেখা যায়। ওকে, আচ্ছা, গরুর একটি লেজ আছে। দ্য কাউ হ্যাজ আ টেইল, দ্য কাউ হ্যাজ আ টেইল। তারপরে হচ্ছে এই গাছটির নতুন পাতা আছে, নতুন পাতা আছে। দিস ট্রি হ্যাজ নিউ লিভস, LEAVES। মূলত পাতা ইংরেজি আমরা জানি যে লিফ, LEAF, কিন্তু যখন পাতা প্লুরাল অর্থে, গাছে তো আর একটা পাতা থাকে, অনেক পাতা থাকে, তখন কিন্তু LEA, এই এফটা ভি হয়ে যাবে, তারপরে ES যোগ হয়, লিভস, যার বাংলা অর্থ পাতাগুলি। ওকে, তাই আমি বললাম যে এই গাছটির নতুন পাতা আছে, দিস ট্রি হ্যাজ নিউ লিভস। ওকে, এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এখন এইখানে আর কয়েকটি বিষয়ের আলোচনা আছে, আমি সেটা একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে, একটু বোর্ডটা ক্লিয়ার করি। এখন আপনাদেরকে কয়েকটা প্রিপোজিশনের ব্যবহার বা গ্রামাটিক্যাল ব্যবহার আমি দেখাবো, দেখালে কিন্তু আমাদের ক্লাসের ছোট্ট যে ক্লাস সেশনটা এটা কিন্তু শেষ হয়ে যাবে। আচ্ছা বলুন তো, এই যে আমরা প্রায় ইনটু যে প্রিপোজিশনটা, তো ডাবল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন বোঝেন তো? ডাবল প্রিপোজিশন বলতে ইন একটা টু একটা, একসাথে মিলে যে কি হচ্ছে? ইনটু। এই ধরনের প্রিপোজিশনকে ডাবল প্রিপোজিশন বলে। আপনারা তো জানেন প্রিপোজিশনের বেশ কয়েক প্রকার আছে, ফ্রেজ প্রিপোজিশন আছে, পার্টিসিপল প্রিপোজিশন আছে, ডাবল প্রিপোজিশন আছে, সিঙ্গেল প্রিপোজিশন, ডিটাচ প্রিপোজিশন, এরকম অনেক ধরনের প্রিপোজিশন আছে আমরা জানি। ওকে, সো এখানে আমরা এটা দেখছি ডাবল প্রিপোজিশন, যেটা হচ্ছে ইনটু। এখন ইনটুর ব্যাপারটা কি আমরা জানি যে কখনো কখনো প্রবেশ, গতি বা ভেতরে ঢোকা। আমি কি বললাম কথাগুলো? প্রবেশ হতে পারে, তারপরে আপনার গতি হতে পারে, বা কোথাও ঢুকছেন আপনি, মানে ভেতরে ঢোকা, এরকম অর্থে কিন্তু আমরা কি করতে পারি? ইনটু প্রিপোজিশনটি ব্যবহার করতে পারি। এই যে এই ইনটু প্রিপোজিশনটি ব্যবহার করতে পারবো। আই থিঙ্ক উই শুড গেট সাম এক্সাম্পলস টু মেক আস ক্লিয়ার। আমাদের ক্লিয়ার হবার জন্য কিন্তু আরো কিছু এক্সাম্পল দরকার। এখন আপনি বললেন যে কুঠারটি তার হাত থেকে নদীতে পড়ে গেল, এখন নদীতে পড়ে গেল এবং নদীর পানির মধ্যে পড়ে গেল। কুঠার বোঝেন তো? কুড়াল। কুঠারটি তার হাত থেকে নদীর মধ্যে পড়ে গেল, তাহলে কি হবে? কুঠার ইংরেজি কি? দ্য অ্যাক্স। আপনারা আমাদের বইও কিন্তু এটা পাবেন, এটা আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, আন্ডারলাইনও করে দিয়েছি, সহজে পড়লে বুঝতে পারবেন। তাহলে আপনি বলবেন দ্য অ্যাক্স ফেল ইনটু দ্য রিভার। আমি দেখাই, দ্য অ্যাক্স ফেল ইনটু দ্য রিভার from his hand, from his hand। আমাদের মূলত প্রিপোজিশনে কোন ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছি? ইনটু। এই যে ফেল ইনটু মানে পড়ে যাওয়া, কোনো কিছুর মধ্যে পড়ে গেল। দ্য অ্যাক্স ফেল ইনটু দ্য রিভার, নদীর মধ্যে পড়ে গেল, অর্থাৎ পানিতে পড়ে গেল, জলে পড়ে গেল। দ্য অ্যাক্স ফেল ইনটু দ্য রিভার ফ্রম হিজ হ্যান্ড, তার হাত থেকে। এই ফ্রম মানে কি? থেকে। এখানে কিন্তু থেকে অর্থে এই ফ্রমটা হয়েছে। আপনারা জানেন যে ফ্রম প্রিপোজিশন হতে, থেকেছে, এরকম বিভিন্ন অর্থে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। ওকে, আর মূলত আমরা আলোচনা করছি ইনটুর ব্যাপার নিয়ে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা বলি, একটা এক্সাম্পল দিই, তারপরে বলা যেতে পারে, যেমন এখানে এক্সাম্পল দিয়েছি আমরা যে সে রুমের মধ্যে, সে কক্ষের মধ্যে প্রবেশ করলো। কি বললাম? সে কক্ষের মধ্যে প্রবেশ করলো, তাহলে হি এন্টার্ড, এই যে এখানে ইনটু দেবেন, এন্টার্ড ইনটু দ্য রুম, সে রুমে প্রবেশ করলো বা কক্ষে প্রবেশ করলো, এই জায়গায় যে ইনটু হয়েছে, এন্টার্ড ইনটু দ্য রুম, কক্ষে প্রবেশ করলো। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে আসছে হচ্ছে সে কুয়ার মধ্যে লাফ দিল। কুয়া বোঝেন তো? গর্ত, কুয়া, যেটাকে আমরা ওয়েল বলি, ওয়েল। যেমন এই যে WELL, এই ওয়েল মানে ভালো, আবার এই ওয়েলের বাংলা হয় কুয়া, গর্ত যেটা। আবার এই ওয়েলের সাথে আপনি যদি টিউব যোগ করেন, TUBE, পাইপ, তাহলে হয়ে যায় কিন্তু টিউবওয়েল, মানে কল, পানির কল, তাই না? টিউবওয়েল, এইভাবে কিন্তু টিউবওয়েলটা হয়েছে। যাই হোক, তো ওয়েল শব্দটির মানে কি? আমরা শুধু ওয়েল ধরবো, কুয়া। আমি বললাম যে সে কুয়ার মধ্যে পড়ে গেল বা লাফ দিল, জাম্প, তাহলে কি হবে? হি জাম্পড। এইবারে যে কুয়ার মধ্যে, এইখানে কিন্তু ইনটু দিতে হবে, হি জাম্পড ইনটু দ্য ওয়েল। এই যে এইভাবে আমাদেরকে করতে হবে। এখানে ইনটু হয়েছে, হি জাম্পড ইনটু দ্য ওয়েল, সে কুয়ার মধ্যে লাফ দিল। ওকে, ফাইন।
আচ্ছা, এখানে আরো কয়েকটা ব্যবহার আমি ব্যতিক্রম দেখেছি যে ইউজেস অফ উইথ, যেটা আমি আলাদা আলাদা করে আপনাদেরকে গ্রামারের ক্লাসে শিখিয়েছি। তারপরে আপনারা প্রতিটা ক্লাস ফলো করবেন, আমি কি কি বোঝাচ্ছি সেগুলি প্লিজ দেখবেন, তাহলে আপনি নিজেকে আরো ক্লিয়ার করতে পারবেন। এবার বলি, এখানে যেমন ইউজেস অফ উইথ আছে, ইউজেস অফ উইথ মানে উইথের ব্যবহার। হ্যাঁ, এই যে উইথের ব্যবহার। এখন উইথের অল্প কয়েকটা ব্যবহার এখানে দেওয়া আছে, যেমন সাথে, নিয়ে, সহ, দ্বারা, পক্ষে ইত্যাদি অর্থে কিন্তু উইথ বসে। সাথে, তারপরে নিয়ে, দ্বারা অর্থে, তারপরে আপনার হচ্ছে পক্ষ আছে। হ্যাঁ, তাহলে এরকম নানান অর্থে সাথে, নিয়ে, দ্বারা, পক্ষে। হ্যাঁ, তারপর সাথে বা সহ তো একই কথা, আপনারা যদি জানেন সহ লেখা যেতে পারে। এরকম বিভিন্ন অর্থে আমরা কি করব, উইথ প্রিপোজিশনটি ব্যবহার করতে পারবো। এক্সাম্পল দিলে আপনি আরো ক্লিয়ার হতে পারবেন। যেমন আমি এক্সাম্পল দিলাম যে তুমি কি তার সাথে যাচ্ছ, আর ইউ গোয়িং উইথ হার। এই যে উইথ সাথে সহ, তাই না? এইরকম সাথে অর্থে বেশিরভাগ আমরা এটা ব্যবহার করি, এরকম ইউজ করা যেতে পারে। তারপর আমরা কোনো কিছুর নিয়ে সন্তুষ্ট, কোনো কিছুর দ্বারা সন্তুষ্ট, এরকম কিছু হতে পারে। যেমন আমাদের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত, তাহলে উই মাস্ট বি স্যাটিসফাইড। উই মাস্ট বি স্যাটিসফাইড, স্যাটিসফাইড উইথ হোয়াট, আমাদের যা আছে তাই নিয়ে, উইথ হোয়াট উই হ্যাভ। তাহলে পুরো বাক্যটা উই মাস্ট বি স্যাটিসফাইড উইথ হোয়াট ইউ হ্যাভ, আমাদের যা আছে তাই নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আবার আমি কি দিয়ে লিখছি, যে কলম দিয়ে বা মার্কার দিয়ে লিখছি। আমরা বললাম যে আমরা মার্কার দিব, আমরা কলম দিয়ে লিখি, আমরা কলম দিয়ে লিখি এই যে বাক্যটা, তাহলে কি বলা যাবে? আমি এখানে দেখাই, আমরা কলম দিয়ে লিখি, তাহলে উই রাইট, উই রাইট উইথ, এই জায়গায় উইথ দিতে হবে, উই রাইট উইথ পেন। এই যে উইথ দেখলেন, আমরা কলম দিয়ে লিখি। তাহলে কোনো কিছু দ্বারা, সাথে, নিয়ে, পক্ষে ইত্যাদি বিভিন্ন ধরনের অর্থ প্রকাশে আমরা উইথ প্রিপোজিশন ব্যবহার করতে পারি। তো মূলত 24 লেসনে আমাদের, হ্যাঁ 24 লেসন, ঠিক আছে, আমাদের এই বইটির খেয়াল করবেন 24 লেসন। হ্যাঁ, কোন লেসন? 24 লেসন। এই 24 লেসনে বেশ কিছু বাক্য ছিল এবং ভার্ব টু হ্যাভ এর ব্যবহার ছিল, যেগুলো আমি আপনাদেরকে দেখালাম। পাশাপাশি কিছু প্রিপোজিশনের ব্যবহার আলোচনা করলাম। সো ক্লাসটি একটা সংক্ষিপ্ত ক্লাস ছিল, আশা করি ক্লাসটি পুরো বুঝতে পেরেছেন। তবে প্রিপোজিশন ব্যবহারগুলো মুখস্থ রাখবেন, এইভাবে ব্যবহার করার চেষ্টা করবেন। আর ভার্ব টু হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরকম বিভিন্ন ভার্ব দিয়ে বিভিন্ন ধরনের বাক্য তৈরি করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে এই ব্যাপারটা নিয়ে আপনার তেমন সমস্যা হবে না। ওকে, সো আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। আর ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, নিশ্চয়ই অনেক কাজে লাগবে ইনশাল্লাহ আপনার ইংরেজি শেখার ক্ষেত্রে বিশেষ করে। আর যারা বইটি এখনও সংগ্রহ করেননি, তারা প্রয়োজন মনে করলে, সম্ভব হলে আপনারা বইটি অর্ডার করবেন, বইটি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নেবেন। আর বিদেশি বন্ধুরা, আপনারা অবশ্যই বইটির প্রয়োজন মনে করলে পিডিএফ ফাইল নিয়ে নেবেন, মোবাইলে পড়তে পারবেন। জাস্ট ইউ হ্যাভ টু পে 700 বিডিটি, 700 টাকা আপনাকে বিকাশ করতে হবে। সো আমাদের বইয়ের ব্যাপারে কোনো কল দিতে চাইলে আমাদের উপরে যে স্ক্রিনে নাম্বার আপনারা দেখতে পান, যে উপরে স্ক্রিন নাম্বারে আপনি ফোন দিবেন। আর তাছাড়া বিদেশে যারা আছেন বাইরে থেকে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনি স্ক্রিনে পাবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন, এখানে কল দেওয়ার দরকার নেই। অনেক সময় দেখা যাচ্ছে বিজি আছি, কোনো জরুরি কাজ করছি, কল দিচ্ছেন, ওই মুহূর্তে আমি রেসপন্স করতে পারছি না। বাট মেসেজ দিয়ে রাখলে তাৎক্ষণিকভাবে উত্তর দিতে না পারলেও পরে যখন আমি মেসেজটি দেখবো, তখন হয়তো আমি আপনাকে কিছু একটা রিপ্লাই দিয়ে দিলাম। সো আশা করি বুঝতে পেরেছেন। দ্যাটস অল ফর টুডে। উইশ ইউ অল দ্য বেস্ট। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।